যাদের ডেসপারেট কিংবা রাগী ভিলেনের গল্প পছন্দ, গল্পটা শুধু তাদের জন্য। আর যদি কারো কাছে বিরক্তিকর মনে হয় তাহলে নিঃসন্দেহে গল্পটা এড়িয়ে যাবেন। 7 বছর পর দেশে ফিরছে খান বংশের 2 বড় ছেলে, আরিশ খান, আবরার রাফিদ খান। এই 7 বছরে রাদীপ দেশে ফিরতে চাইলেও আরিশ একটা বছরের জন্যও দেশে ফিরতে চায়নি। হয়তো সে এখনও আসতো না যদি না সময়টা তাকে বাধ্য করত। ঢাকা গুলশান এলাকায় খান বংশ সবচেয়ে উচ্চ নামিদামি বংশ। আর 5টা নামিদামি বংশের মতো খান বংশ অন্যতম একটি। আরিশের বাবারা মোট 4 ভাই 1 বোন। আরিশের বাবা সবার বড়, ওনার নাম সাফওয়ান খান। রাদীফের বাবা মেঝো, ওনার নাম মাহমুদ খান। ওনার রাদীফের পাশাপাশি আরও একটা ছেলে আছে, ছেলে আজমান খান আয়ান, বয়স 23, এবার ভার্সিটি 3rd ইয়ারে পড়ে। সেজো চাচু, ওনার নাম সাইফুল খান। ওনার 2 মেয়ে রোদেলা খান, রোদ, বয়স 20, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আয়েশা খান ফারি, বয়স 18, এবার ইন্টার 1st ইয়ার। ছোট চাচু, ওনার নাম ইউনুস খান। ওনার 3 মেয়ে, সুমাইয়া খান ইভা, বয়স 19, ভার্সিটির 1st ইয়ার। মরিয়ম খান জুথি, বয়স 17, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। মুনিয়া খান মনি, বয়স 11, ক্লাস 4-এ পড়ে। আরিশ ওর বাবা মার একমাত্র ছেলে। বিশাল বড় ব্যবসা খান বংশের। দেশের প্রতিটা নামী জায়গায় তাদের প্রতিষ্ঠিত অফিস আছে এবং কি দেশের বাইরেও তাদের ব্যবসার কার্য করা হয়। তাদের খান বংশ আরও একটি নামে পরিচিত, মির্জানি বংশ, যার মানে আদিপুরুষ থেকে কঠিনত্ব রাজনীতিবিদ। ঢাকা গুলশান এলাকায় মির্জানি বংশ নাম নিলে এক নামের লোকেরা তাদেরকে চেনে। আজ এত নাম সুনাম শুধুমাত্র তাদের ভ্রাতৃত্বই ছিল মূলধন। সেখান থেকেই বিস্তার আজকের সাম্রাজ্য। ওই যে যেখানে হাতে হাত সেখানেই ইতিহাস রচনা হয়। কথায় আছে না, একতাই বল। আজ সবাই হাতে হাত রেখে তাদের যৌথ পরিবারকে এখনও ধরে রেখেছে এবং তাদের দেখলে মনে হয় বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। তবে ওনাদের 4 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের ব্যবসার কাজ কিংবা রাজনীতি কোনোটাই পছন্দ ছিল না। ওনার দেশের জন্য কাজ করতে ভালো লাগতো, তাই উনি ভাইদের মতামত নিয়েই দেশ সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করে। ওনার প্রথম চাকরি জীবন ভালো কাটলেও 2009 সালে আর্মি এবং বিজেপির পিলখানায় গণ্ডগোল হওয়ার পর 2014 সালে বিজেপি ও আর্মি হোল মিটিংয়ে বসেছিল। সেখানে গোলাগুলি হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। ওনার নিখোঁজ হওয়ার পর ওনার বাকি 3 ভাই থানায় নিখোঁজ এফআইআর করেছিল, তবে এফআইআরে কোনো কাজ হয়নি। পুলিশরা নাকি ওনাকে খুঁজে পাননি। ওনারা বংশগত রাজনীতিবিদ হওয়ার কারণে ভাইকে খুঁজে পায়নি বলে 2 জন পুলিশের চাকরি নিয়েছিলেন, তবে এতেও কাজ হয়নি বলে ওনারা নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেছেন, তবে ফলাফল শূন্য। তাই এক প্রকার হতাশা হয়ে ওনারা ভেবেই নিয়েছেন ওনাদের ছোট ভাই আর জীবিত নেই। রাদীপ 7 বছর পরে দেশে ফিরছে, তাই তাকে নিয়ে তার বাবা, বড় আব্বু, তার ভাই আয়ান এসেছে। কিছুক্ষণ দাঁড়াতেই রাদীপকে ট্রলি হাতে প্লেন থেকে নামতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। রাদীপকে রিসিভ করতে কিছু পা এগোতেই চোখে পড়ে রাদীপের পাশ ধরে লাগেজ হাতে নেমে আসছে আরিশকে
রাদিফের সাথে দেখে সবার চোখ কপালে ওঠার উপক্রম। সবার পায়ের কদম যেন ওখানেই স্তব্ধ হয়ে যায়। সবাই শুধু অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিক। আরিশের বাবা আরিশকে দেখে আবেগে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে যায় ছেলের কাছে। ততক্ষণে আয়ান ও প্রাণপ্রিয় বন্ধুর মতো ভাইকে দেখে দৌড়ে গিয়ে আরিশকে হাসি মুখে হাঁক করে বলে, ভাই তুমি দেশে ফিরেছ? আমার না নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কিছু নেই, আর ছাড়, মেয়েদের মতো একদম গা ঘেঁষাঘেঁষি করবি না। আমি মেয়েদের মতো গা ঘেঁষাঘেঁষি করি? ওদের কথার মধ্যে সাফন খান যখন আরিশকে জড়িয়ে ধরবেন তখন আরিশ আয়ানকে পাশ কাটিয়ে সামনের দিক হাঁটতে হাঁটতে ওর বাবার উদ্দেশ্যে বলল, আয়ান ওনাকে বলে দে আমার কারো বাড়তি আদিক্ষেতার প্রয়োজন নেই। সাফন খান আর কথা বাড়ালেন না। ছেলের যে ওনার প্রতি গভীর রাগ ক্ষোভ জমে আছে সে বিষয়ে উনি আগে থেকেই অবগত, এবং কি তার ছেলেটা যে কতটা পরিমাণ জেদি তা তো সেটা 7 বছরেই উনি ভালোই বুঝেছেন। তাছাড়া এত বছর পর ছেলেটা নিজ ইচ্ছায় দেশে এসেছে, তাই উনি এখন বাড়তি ঝামেলা চান না। ছেলেটা না হয় কিছুদিন থাকুক, তারপর না হয় মানিয়ে নেওয়া যাবে। তবে আরিশ যে ওনাকে এড়িয়ে চলে এটা উনি বাপ হিসাবে মেনে নিতে পারেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলের যাওয়ার দিক তাকিয়ে রাদিফের তাড়া দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, তাই মা চাচিদেরও রান্নাঘরে হরেক রকম রান্নার বাহারি চলছে। কে কোনটা রান্না করে খাওয়াবেন সেটা নিয়ে তাদের ব্যস্ততা। কি রে, লেবু শরবতটা কি বানিয়েছিস? সানজিদা খান আরিশের আম্মু। হ্যাঁ ভাবি, সব হয়ে গেছে, এখন আমি একটু বসার ঘরের দিকে যাই। ওনারা নাকি অনেকক্ষণ আগেই এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছেন। আজ কত বছর ধরে আমার ছেলেটাকে দেখি না। নীলা খান রাদিফের আম্মু। মেজো জায়ের কথা শুনে বুকটা ধুক করে ওঠে সানজিদা খানের। ওনার ছেলেটা কেউ তো আজ 7টা বছর ধরে দেখেন না। মুহূর্তে ওনার চিবুক আগুন হয়ে যায়। দাঁত কিরমির করে মনে মনে ভাবে আজ ওনার ছেলেটাও ওনার কাছে থাকতো, ওনারও বুকটা ভরা থাকতো, কিন্তু ওই মেয়েটার জন্য তার ছেলেটা আজ তার থেকে দূরে, সব ওই অপয়া মেয়েটার জন্য। উনি মনে মনে এসব ভেবে শপথ করেন যেই অপয়া মেয়ের জন্য উনি ওনার ছেলেকে হারিয়েছেন সেই মেয়েকে উনি কোনোদিন শান্তিতে থাকতে দিবেন না। ওনার এসব ভাবার মধ্যে সেজো যা মেহজাবিন খান ও ছোট যা মোমেনা খানের মুখে খুশির আর্তনাদ ওনার কানে আসেন। রাদিফরা চলে এসেছে। উনিও আর বেশি কিছু ভাবলেন না। শরবতের গ্লাসটা হাতে নিয়ে বসার ঘরের দিকে গেলেন। দরজায় রাদিফদের পাশাপাশি আরিশকে বাসায় ঢুকতে দেখে সানজিদা খানের হাত থেকে শরবতের গ্লাসটা ঠাস করে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। চোখের সামনে প্রাণপ্রিয় ছেলেকে দেখে দীর্ঘদিন পর প্রাণপ্রিয় ছেলে বাড়ি ফেরায় ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। ওনার মতো ওনার বাকি জায়ের মুখের রিয়াকশনও প্রায় একই রকম। ওনারা হয়তো এটা আশা করেনি, তাই তারা কিছুক্ষণ সবাই মুখ চাওয়াচাই করে ছুটে যায় আরিশের কাছে। রাদিফও যে এত বছর পর দেশে ফিরেছে সেটা যেন কারো মনেই নেই। সবাই ওকে রেখে আরিশকে নিয়ে ব্যস্ত। কেউ শরবত খাওয়াতে ব্যস্ত, কেউ আরিশ এত বছর দেশে ফেরেনি কেন, এত রাগ ক্ষোভ কেন তার এ বাড়ির উপর সেটা জানতে ব্যস্ত। এসব দেখে রাদীপ কিছুটা
বিরক্তি ভঙ্গিমা নিয়ে সোফায় বসে সবার অ্যাটেনশন নেওয়ার জন্য বলল, আম্মু আমাকে এক গ্লাস লেবুর শরবত দাও, অনেক জার্নি করে এসেছি। ততক্ষণে সবাই আরিশকে রেখে রাদিফের দিকে ঘুরে তাকায়। ওদের আসতে দেখে রোদ রুমে থেকে দৌড়ে বর্ষার ঘরে এসে বলল, আমি রুমের জানালা থেকে দেখলাম আরিশ ভাইয়া এসেছে। কই সে? এদিক ওদিক তাকিয়ে রোদের কথা শুনে ওর আম্মু বলল, এই তো আরিশ, পরে কথা বলবি, আগে যা কিচেন থেকে রাদিফের জন্য লেবুর শরবতটা নিয়ে আয়। রোদ হাসি মুখে মায়ের কথা মতো কিচেন থেকে লেবুর শরবত নিয়ে এসে রাদিফকে দেয়। বসার ঘরে সবার হইচই শুনে ইভা, মনি ও সিঁড়ি বেয়ে নিচে আসে। নিচে এসে আরিশকে দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে। মনি দৌড়ে এসে রাদিফের পাশে বসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমার জন্য কি গিফট নিয়ে এসেছো? এই তো ছোট আপু, তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছি। সত্যি? তবে সবাই তো তোমরা এখানে, তাহলে ফারিয়ার জুথি কোথায়? ফারিয়া আপু তো রুমেই আছে, আর জুথি আপুর তো পরীক্ষা, সেই তো পরীক্ষা দিতে গেছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ওর এক্সাম শুরু হয়েছে। ওর শব্দটা শুনে আরিশ তীক্ষ্ণ দৃষ্টিতে রাদিফের দিকে তাকায়। পরে ওভাবে তাকিয়ে কিছু একটা ভাবতে ড্রাভিল মার্কা হাসি দিয়ে দেয়। রাদিফ সবাইকে একে একে সবার জন্য আনা উপহারগুলো দিয়ে দিল। সর্বশেষ বড় একটা বক্স ওর সামনের টেবিলটায় রেখে মোমেনা খানের দিকে তাকিয়ে বলল, মামুনি এটা জুথির জন্য, ও আসলে এটা দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দিব, বিরক্তি ভঙ্গিমা নিয়ে। ততক্ষণে ফারিও নিচে এসে ওর গিফট বুঝে নেয়। গিফটগুলো হাতে নিয়ে মনি ফারি দৌড়ে আরিশের সামনে গিয়ে বলল, রাদিফ ভাইয়া তো এতগুলো গিফট দিল, তুমি আমাদের জন্য কোনো গিফট আনোনি? আরিশ মমতাময়ী মাকে বুকের কাছে থেকে সরিয়ে মনির গাল দুটো টেনে বলল, আনবো না কেন? আমিও সবার জন্যই গিফট নিয়ে এসেছি, একটু অপেক্ষা করো, সবার গিফট দিয়ে দিচ্ছি। রাদিফ আরিশের কথা শুনে মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল, আসছে গিফট আনছি। আমাকে গিফট কিনতে দেখে গিফট কিনে এখন বাহাদুর সাজছে। আরিশ সবার গিফট সবাইকে বুঝিয়ে দিয়ে উঠে রুমে যেতে নিলে ফারি বলল, ভাইয়া তোমার বউয়ের জন্য কিছু আনোনি? আরিশ কথাটা শুনল, তবে পেছন ঘুরে তাকালো না। নিজের মতো করে রুমের দিক অন্য একটা ট্রলি নিয়ে হন করে চলে গেল। যানজটহীন পরিবেশ, বৈশাখী রৌদ্রের গরমের উত্তাপে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। এত কড়া রোদ, ধুলোবালি ওরা পরিবেশ মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেল। তো হবে না কেন? বৈশাখ মাস বলতে কথা, ধুম করেই যেন আকাশ জুড়ে কালো মেঘের হাতছানি। কিছুক্ষণ পরেই যেন ধুমসে বৃষ্টি নামবে। হলোও তাই। ঝুমঝুম আকারে সর্বশক্তি নিয়ে যেন বৃষ্টি পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছে। জুথিও মাত্র পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়েছিল। এত বৃষ্টি দেখে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়াই বৃষ্টি থামার জন্য। তবে 1:30 বেজে যাওয়ায় আর দাঁড়ালো না। হয়তো 30 মিনিট লেট হওয়াতেও মন্দ শুনতে পারে, তাই বৃষ্টির ভেতর ভিজে ভিজে বাড়িতে আসলো, কারণ আর দেরি করলে বাসায় এসে তাকে হাজারটা কথা শুনতে হবে, আর কি মারও খেতে হতে পারে। তাই সব কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত। বাসায় এসে পরনের ভেজা জামাকাপড় তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেয়। এমনিতেই এই হঠাৎ বৃষ্টিতে এক
নাগারে 2 দিন ভেজার কারণে ঠান্ডা লেগে গেছে। আজ আবারও ভিজলো। শরীর ঠিক থাকে কিনা কে জানে। পরীক্ষাগুলো আল্লাহ আল্লাহ করে ভালোভাবে দিতে পারলেই হলো। মানুষের একটা না একটা দিক তো থাকে তাকে সাপোর্ট করার জন্য, কিন্তু যুধির হয়তো সেই কপাল নেই তাকে সাপোর্ট বা সেবা করার। তাই সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। ফারি রুমের বারান্দা দিয়ে যুথিকে বাসায় ভিজে ভিজে আসতে দেখে রুম থেকে বেরিয়ে দৌড়ে যুথির রুমে এসে হাজির হয়ে যুথিকে শুয়ে থাকতে দেখে বলল, মৌ, তোকে কতবার বলবো তোর এখন পরীক্ষা চলছে, বৃষ্টিতে ভিজিস না। এখন তো ঠান্ডা লাগিয়ে বসে আছিস, জ্বর আসলে তোকে দেখবে কে, তোর পরীক্ষা কে দিবে? ফারি রাগী দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বলল। হয়েছে, বাদ দে না, আমি ঠিক হয়ে যাব, আর পরীক্ষাও আমিই দিব। ও হ্যাঁ, তোকে না কতবার বলেছি ওই নামে আমাকে ডাকবি না। হ্যাঁ, সেটা তো আমি জানি। আপনাকে কোনো কথা বললে আপনি তো শোনেন না, তাই আপনাকে বললাম না। যাই হোক, রাদিফ ভাই এসেছেন। কি, ভাইয়া চলে এসেছে? বলে রুম থেকে দৌড়ে যেতে নিলে ফারি আবার বলল, সাথে সাথে আরিশ ভাইয়াও এসেছে। হ্যাঁ, সেটা তো আমি জানি। আপনাকে কোনো কথা বললে আপনি তো শুনবেন না, তাই আপনাকে বললাম না। যাই হোক, রাদীপ ভাই এসেছেন। কি, ভাইয়া চলে এসেছে? বলে রুম থেকে দৌড়ে যেতে নিলে ফারি আবার বলল, সাথে আরিশ ভাইয়াও এসেছে। ফারির বলা শেষ কথায় যুথির পা দুটো যেন ওখানেই থমকে যায়। আরিশের নাম শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। তার সমস্ত শরীর মৃদু কাঁপছে। তাই পুনরায় ফারির দিকে ঘুরে অশ্রুসিক্ত চোখে ওর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই মিথ্যা বলছিস, তাই না? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।